2025 সালের আন্তর্জাতিক স্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় ঘটনা বলা যেতে পারে যে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ বা সংঘাত। বিশেষ করে মে মাসে ভারত যেভাবে তার গতানুগতিক অবস্থান বদলায়, পাকিস্তানের বিরুদ্ধে তার স্ট্র্যাটেজি, তার অ্যাপ্রোচ, অ্যাটিটিউড যেভাবে বদলে যায়, তাতে করে কিন্তু দুটো দেশের পাশাপাশি গোটা পৃথিবীতে টেনশন কিন্তু চরম পর্যায়ে পৌঁছায়। এবং একটা সময় অনুমান করা হচ্ছিল যে এই দুই দেশের যুদ্ধ একটি পর্যায়ে হয়তো পরমাণু যুদ্ধের মোড় নেবে। কিন্তু একটা ছন্দপতন দেখা গেল মে মাসের 10 তারিখের পরপর। একটা দিন সকালে আমরা কি দেখলাম, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন এবং দুটো দেশ যুদ্ধ বিরতি এই ব্যাপারটাকে অ্যাডাপ্ট করেছে, যুদ্ধ থামাতে সম্মত হয়েছে কতগুলো শর্ত, কতগুলো অ্যাসপেক্টে। যাই হোক, তো গোটা পৃথিবীতে এই যে একটা ব্যাপক টেনশন, একটা নিউক্লিয়ার একটা ওয়েপন্স অ্যাপ্লাই করতে পারে একে অপরের বিরুদ্ধে, এইরকম একটা জায়গা থেকে হুট করে দুটো দেশ এরকম একটা ডিসিশন কেন এলো, এটা নিয়ে কিন্তু অনেক আলাপ আলোচনা চর্চা চলছে। একটা দুটো জিনিস এর প্রতি আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করাবো, সেটি হলো কার কতটা লাভ, কার কতটা ক্ষতি, সে তো অ্যানালিসিস চলতে থাকবে, বিশেষজ্ঞরা তাই নিয়ে কাটাছেঁড়া বিশ্লেষণ, চুলচেরা বিশ্লেষণ করতে থাকবে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের, যে কখনো ভয়াবহ কোনো যুদ্ধ সেটা কিন্তু কাম্য নয় মানবতার দৃষ্টিকোণ থেকে। কিন্তু এটাও ফ্যাক্ট যে এমন কিছু কিছু সময় চলে আসে যেখানে যুদ্ধ ছাড়া কোনো রাস্তা থাকে না। আমরা প্রত্যেকে গান্ধীজিকে চিনি, গান্ধীবাদী আদর্শের সঙ্গে পরিচিত আছি। সেই গান্ধীজি সারা জীবন অহিংসার পূজারী ছিলেন, তিনিও কিন্তু জীবনে একটা জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন করেঙ্গে ইয়ে মারেঙ্গে। এবং কিছু কিছু ক্ষেত্রে যে যুদ্ধের প্রয়োজনীয়তা আছে এবং দেশ এবং দশের স্বার্থে, জাতির স্বার্থে সেখানে যুদ্ধ ছাড়া কোনো গত্যন্তর থাকে না, এমনও কিন্তু রাজনৈতিক বিশ্লেষণে আমরা দেখেছি। ঘটনা আমরা সাক্ষ্য থেকেছিলাম, তাতে করে দেখেছি একাধিক পাকিস্তানের এয়ারবেস কার্যত ধূলিসাৎ হয়ে গেছে। এবং এমনও খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের একটা নিউক্লিয়ার যে অস্ত্র ভাণ্ডারের কাছাকাছি বা সম্ভবত তার সেই এরিয়াতে ভারত একটা অ্যাটাক করে ফেলেছে। পাকিস্তান একটিওকে কিন্তু সেভাবে ট্র্যাক বা ট্রেস করতে পারেনি, ভারতের হামলাকে সেভাবে রুখে দিতে পারেনি। পক্ষান্তরে ভারত S-400 মিসাইলের মধ্যে দিয়ে কিন্তু পুরোটাই পাক আক্রমণ কিন্তু পুরোপুরি স্তব্ধ করে দিয়েছে। এর মধ্যে দিয়ে কতগুলো ইনসিডেন্ট কিন্তু পরিষ্কার যে ভারত অত্যন্ত একটা মজবুত, একটা বলিষ্ঠ জায়গায় সে বিলং করছিল এবং পাকিস্তান পুরোপুরি অল আউট ব্যাকফুটে ছিল। এখন এইরকম একটা সিচুয়েশন থেকে আমেরিকান প্রেসিডেন্টের এই সংঘর্ষের মধ্যে এগিয়ে আসা, অনেকেই তার প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না যে ব্যাপারটা কেন, কি প্রয়োজন হলো আমেরিকার। ভালো করে খেয়াল করে দেখবে, পাকিস্তান কিন্তু এমন অনেক অস্ত্র ব্যবহার করছিল, এমন অনেক এরোপ্লেন ইউজ করছিল যুদ্ধক্ষেত্রে, যেটা কিন্তু আমেরিকার কাছ থেকে কিনে নেওয়া। এবং যতটুকু আমরা মাধ্যম থেকে জানতে পারছি, ভারতবর্ষের এই যে ডিফেন্স টেকনিক বা স্ট্র্যাটেজি কিন্তু বারবার পাকিস্তানের কিন্তু যে এয়ারক্রাফট বলো, তাদের যে ড্রোন বলো, যেটা কিনা তুর্কির ড্রোন তারা ইউজ করছিল, সেগুলো কিন্তু বারবার ভারত ধূলিসাৎ করছে। এতে করে কিন্তু আমেরিকারও একটা মুখ পুড়ছিল। তারা যে ধরনের ফাইটার প্লেন, ফাইটার জেট প্রতিবেশী রাষ্ট্রকে বিক্রি করেছে বা প্রদান করেছে, সেগুলো একেবারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। সো গোটা পৃথিবী জুড়ে যে আমেরিকার অস্ত্রের বাজারের একটা যে বড় একটা তার বিজ্ঞাপন চলছে, সেটা কিন্তু এই যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু একটা নেগেটিভ বার্তা যাচ্ছিল যে এই ফাইটার প্লেনটা লেটেস্ট যে যুদ্ধর যে প্যারামিটার, সেখানে কিন্তু যথার্থ বোধহয় হচ্ছে না। একইভাবে তুর্কির যে ড্রোন, সেটাও একটা ব্যর্থ প্রমাণিত হচ্ছে। অন্যদিকে যেটা হচ্ছিল সেটি হলো যে রাশিয়ার কিন্তু যে S-400 এই যে মিসাইলটা কতটা বেশি, যে আমাদের এই এয়ার ডিফেন্স যে টেকনিক, সেটা কতটা কার্যকরী, সেটা কিন্তু গোটা পৃথিবীতে একটা ব্যাপক একটা সাড়া ফেলে দিয়েছে এই যুদ্ধের মধ্যে দিয়ে। আমরা অনেকে যেটা জানি না, যেটা জানা সম্ভব নয় সাধারণ ডিসকাশনের মধ্যে দিয়ে বা বিভিন্ন নিউজ চ্যানেলের মধ্যে দিয়ে এগুলো জানা সম্ভব নয়, যে ভারত এই সংঘর্ষে, এই যুদ্ধের আবহে কোন কোন ধরনের অস্ত্রটিকে অ্যাপ্লাই করেছে। অনেক বিষয়ে কিন্তু হাইড রাখা আছে। আমরা যতই মিডিয়াতে ডিসকাস আমরা লক্ষ্য করি না কেন, এগুলো কিন্তু এক্সপোজ হওয়ার নয়। এবং যদি মনে করি যে শুধুমাত্র বিকজ অফ S-400, এটা কিন্তু আমাদের ভুল পারসেপশন হবে। আরও অনেক কিছু টেকনোলজি ভারত এই যুদ্ধের এই মাত্র কয়েকটা দিনের মধ্যে অ্যাপ্লাই করে দিয়েছে, যেটা কিন্তু গোটা বিশ্ববাসীর কাছে এখনও হাইড।
এবং ভারত যে যে ধরনের অস্ত্রশস্ত্র নতুন করে তৈরি করছে এবং সেগুলো কতটা অ্যাকিউরেট, কতটা তার অ্যাকিউরেসি রয়েছে, কতটা নির্ভুলভাবে সে লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে, ভারত কিন্তু মোটামুটি কম বেশি অ্যাপ্লাই করে দেখে নিয়েছে যুদ্ধক্ষেত্রে এগুলো কতটা এফেক্টিভ, কতটা কার্যকরী। এবং গোটা পৃথিবী কিন্তু বেশ অবাক এবং তাকিয়ে আছে যে এটা কি করে সম্ভব। এর আগে ভারত যখন অতি অল্প সময়ে তার একের পর এক বিভিন্ন যে মহাকাশ অভিযান ভারত করেছিল, মঙ্গল যাত্রা বলো বা চাঁদে পৌঁছানো বলো, সেক্ষেত্রেও কিন্তু গোটা পৃথিবী জুড়ে ইসরোর সুনাম কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। আমেরিকা বারবার টেকনোলজিক্যাল অ্যাসপেক্টে চাপে পড়ছে এবং ভারতের দিক থেকেই কিন্তু এই চাপটা তার উপর আসছে। এখন যুদ্ধক্ষেত্রে ভারত যেটা করে দেখালো, ইয়েস, আমরা অস্বীকার করতে পারি না, বেশ কিছু আমাদের সামরিক দিক থেকে কিন্তু রাশিয়া সহ ইনফ্যাক্ট আমেরিকারও কিছু জিনিসপত্র আমাদের কাছে আছে, যুদ্ধের সাজ সরঞ্জাম আছে, কিন্তু তার মাঝখানে ভারত বহু দেশীয় বিষয়গুলোকে কিন্তু অ্যাপ্লাই করেছে, যেগুলো কিন্তু অনেকটাই হাইড আছে, যেটা কিন্তু সংবাদ মাধ্যমে আসছে না। সো এটা একটা ট্রেলার। ভারত কিন্তু আগামী দিনে গোটা বিশ্বের কাছে, বিভিন্ন রাষ্ট্রের কাছে নিজের অস্ত্রশস্ত্রের একটা কিন্তু প্রমাণ দিয়ে দিল। এবং এটা হতে পারে আগামী দিনে আমরা এরকম একটা জিনিস দেখতে পারি যে গোটা বিশ্ববাসীর কাছে ভারতের যে তৈরি করা মেড ইন ইন্ডিয়ার যে যুদ্ধাস্ত্র, সেটা কিন্তু অনেক ভারত কিন্তু সেটা বিক্রি করতে পারে, এরকম একটা পসিবিলিটি রয়েছে। ইতিমধ্যে গোটা বিশ্বে আমরা দেখি যে আমেরিকার যে নাসা, তাদের থ্রুতে অনেক রাষ্ট্র কিন্তু তারা কিন্তু স্যাটেলাইট লঞ্চ করছে না, বিকজ অনেক বেশি খরচ সাপেক্ষ এবং অনেক ক্ষেত্রে নাসা কিন্তু তার উৎক্ষেপণের পর্যায়ে ব্যর্থতার সম্মুখীন হয়েছে। এখনও পর্যন্ত বিশেষ করে ইদানিংকালে 2000 সালের পর আমাদের ইসরো যে অ্যাকিউরেট ডাইমেনশানে এবং অতি অল্প খরচে যেভাবে বিভিন্ন রাষ্ট্রের যে স্যাটেলাইটগুলো প্রতিস্থাপন করছে, সফলভাবে উৎক্ষেপণ করছেন, গোটা বিশ্ব কিন্তু এখন খানিকটা হলেও অন্তত এই স্যাটেলাইট অ্যাসপেক্টে নাসার থেকে মুখ ঘুরিয়ে ভারতের ইসরোর উপরে কিন্তু আস্থা রাখতে শুরু করেছে। সেটা কিন্তু বেশ একটা কাঁটার মতো বাঁধছে আমেরিকার গায়ে। আর এই যে যুদ্ধটা হলো মাত্র কয়েক দিনের সংঘর্ষ, কেউ কেউ এটাকে যুদ্ধ বলছে, সেখানে কিন্তু ভারত তার অস্ত্রের যে ট্রেলার দেখিয়েছে, আমি এখনও বলছি সেটা কিন্তু মিডিয়াতে সেভাবে এক্সপোজ হচ্ছে না, হাইলাইট হচ্ছে না, এবং অনেক কিছু জিনিস কিন্তু হাইড রাখা আছে। এবং কোনো একটি রাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটির দিক থেকে বলো, আন্তর্জাতিক ক্ষেত্রে তার ভাবমূর্তি বজায় অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে সব জিনিস সব কিছু সব স্তরে এক্সপোজ হওয়ার কথাও নয়। কিন্তু একটা জিনিস যেটা বলতে চাইছি, যেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমার মনে হচ্ছে হয়তো অনেকে কেউ কিছুটা বুঝলেও বুঝতে পারো তোমরা, যে এখানে কিন্তু ভারত তার নিজের দেশজ প্রযুক্তিতে তৈরি করা অস্ত্রশস্ত্র, আমরা এর আগে দেখেছি যে যে পরমাণু শক্তিধর যে সমস্ত সাবমেরিন এবং আমাদের যে যুদ্ধ জাহাজ, যে আইএনএস বিক্রান্ত, এগুলো কিন্তু দেশীয় প্রযুক্তিতে তৈরি। সুতরাং সেটাও যে কি করতে পারে, এবং জল, স্থল এবং এয়ারক্রাফ্টের তেজস আছে দেশীয় প্রযুক্তি তৈরি। সুতরাং সবটাই কিন্তু একটা ভারত ইউটিলাইজ করে দেখে নিয়েছে, এবং সেটা কিন্তু বিশ্ববাসীর কাছে একটা অ্যাডভার্টাইজমেন্টও, যে যারা চাইছে যে তাদের কিছু সামরিক সাজ সরঞ্জাম দরকার, অস্ত্রশস্ত্র দরকার, বিশ্বস্ততার খাতিরে কিন্তু ভারতের উপর তারা বিশ্বাস করতেই পারে, এখন যা পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে। আমেরিকা দেখছে যে এটা তো তার মুখ পুড়ছে, একদিকে তার এয়ারক্রাফট ভেঙে পড়ছে, অন্যদিকে ভারত সেটা দেশীয় প্রযুক্তিতে তৈরি কিছু জিনিস যেভাবে অ্যাপ্লাই করে সাফল্যতার সঙ্গে একটা অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাচ্ছে। সুতরাং তড়িঘড়ি তার ভীষণ প্রয়োজন হয়ে পড়েছিল, যেটা হোক যেভাবে হোক থামাতে হবে। কিন্তু যে বার্তাটা আমরা পাচ্ছি বিশ্ববাসীর কাছে, তিনি নাকি নিউক্লিয়ার যুদ্ধ থামিয়ে দিয়েছেন। কোনটা সত্য কোনটা মিথ্যা সে তো আরও সময় গেলে আমরা বুঝতে পারবো, এত তাড়াতাড়ি বলাটা সম্ভবও নয়, কিন্তু এটা ফ্যাক্ট, ভারত অনেক কিছু করে ফেলেছে এর মধ্যে দিয়ে। এবং আমরা প্রত্যেকে জানি যে কিছুদিন আগে পাকিস্তানের মিডিয়ার তরফ থেকে আমরা খবর পেলাম যে ভারত অনেকগুলো তার যে সামরিক যে ঘাঁটি, সেখানে একদম সাফল্যতার সঙ্গে পিন পয়েন্ট হিট করেছে, অনেকগুলো তাদের এয়ারক্রাফট নষ্ট করেছে। ইনফ্যাক্ট একটা খবরও আমরা পেলাম যে সেখানে নাকি কিছু অল্প তীব্রতার ভূমিকম্প অবজার্ভ করা গেছে। এখন ভূমিকম্প কখন হয়? ছোটোখাটো বম পড়লে নিশ্চয়ই ভূমিকম্প হয় না। অতি সাধারণ বম কিন্তু ভূমিকম্প তৈরি করতে পারে না। আমরা জানি যে কেবলমাত্র পরমাণু বম বা সেই সংক্রান্ত যদি কোনো বিস্ফোরণ বা কোনো কিছু অ্যাক্টিভিটি ঘটে থাকে, সেখানে কিন্তু একটা ছোট হলেও অল্প মাত্রায় হলেও ভূকম্পন অনুভব করা যায়। কিছু কিছু সূত্রের খবর কিন্তু ভারত কিন্তু পাকিস্তানের যে নিউক্লিয়ার যে আড্ডা, যে ঘাঁটি, তার কাছাকাছি কোনো একটা জায়গায় কিন্তু হিট করতে পেরেছিল। এতে করে যেটা হয়েছে, পাকিস্তানের কিন্তু রাত্রের ঘুম উড়ে গেছে, এবং তারা কিন্তু ভীষণভাবে পড়ি কি মরি এরকম একটা পরিস্থিতিতে কিভাবে আর রক্ষা পাওয়া যাবে সেটার জন্য ইন্টারন্যাশনালি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এবং তারা কিন্তু ইন্টারন্যাশনালি একঘরেই হয়ে রয়েছে। কয়েকটি রাষ্ট্র, চায়না, তুর্কি,
ব্যাকআপ করে চলছিল। এখন আমেরিকা সে তার স্বার্থের অ্যাসপেক্ট থেকে কিন্তু এই যুদ্ধে জোর করে ইন করেছে এবং এটাকে থামানোর একটা চেষ্টা করেছে। কতটা ভারত পাকিস্তানের মঙ্গল আমার জানা নেই, বাট আমেরিকার যে একটা স্বার্থ কোথাও না কোথাও হানি হচ্ছিল, সে কিন্তু এখানে একটা ঝাঁপিয়ে পড়ার মতো একটা সিচুয়েশনে এসে গেছে। অন্যদিকে অনেকেই এই কথা বলছে যে হতেই পারে আমেরিকা সে ঝাঁপিয়ে পড়েছে তার ইন্টারেস্ট থেকে, আমরা তো অনেক বেশি স্ট্রং পজিশনে ছিলাম, আমরা তো অনেক বেটার পজিশনে ছিলাম, আমরা চাইলে এই সময় পাকিস্তানের উচিত শিক্ষা দিয়ে দিতে পারতাম, পিওকে কেড়ে নিতে পারতাম, আরও অনেক কিছু করতে পারতাম, কিন্তু ভারত কেন তার এই অ্যাডভান্টেজটাকে হারিয়ে ফেললো। এটার ব্যাখ্যা দু ধরনের হতে পারে। যে একটা ধরে নেওয়াই যেতে পারে যে ভারত সেই বারবার যে ঐতিহাসিক ভুল করেছে তার হয়তো একটা, যেমন আমরা জানি যে 1191 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে হারিয়েছিল তরাইনের প্রথম যুদ্ধে, এবং আমরা অনেক বেশি ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছিলাম যে ব্যাটাকে এমন মার দিয়েছি, যুদ্ধে এমন হারিয়েছি, কোনোদিন আর ভারতের দিকে চোখ তুলে তাকাবে না। কিন্তু আমরা যেটা ঘটনা দেখলাম যে আলটিমেটলি তার ঠিক এক বছর ঘুরতে না ঘুরতে আলটিমেটলি আমরা যেটা দেখেছিলাম সেটি হলো যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান আবার শক্তি সঞ্চয় করে আক্রমণ করলো এবং পৃথ্বীরাজ চৌহান কিন্তু হেরে গেল, সেই যুদ্ধে আর মাথা তুলতে পারলো না। তো এটা আমরা দেখেছি যে অনেক সময় আমরা অনেক বেশি অ্যাডভান্টেজ থেকেও আমরা কিন্তু সেই অ্যাডভান্টেজটা কিন্তু গেইন করতে পারিনি, ভ্যারাস শত্রুপক্ষ কিন্তু সেই অ্যাডভান্টেজটা পরবর্তীকালে কাজে লাগিয়েছে। তো জানা নেই যে আমরা এইরকম কিছু একটা ঐতিহাসিক আবার মিস্টেক করলাম কি না। তার কারণ ভুলে গেলে চলবে না, এর আগে ভারত একাধিকবার ভারত পাক যুদ্ধ হয়েছে। 1947-এ হয়েছে, 1965-তে হয়েছে, 1971-এ হয়েছে, 1999-এ হয়েছে, এতবার ভারত পাক যুদ্ধ হয়েছে এবং এই যুদ্ধগুলোর মধ্যে কয়েকটা ক্ষেত্রে তো আমরা অনেক বেশি অ্যাডভান্টেজে ছিলাম, তারপরেও সেই অ্যাডভান্টেজটা কিন্তু ফুল ফ্লেজের ডাইমেনশন আমরা কাজে লাগাতে পারিনি। অনেকে বলবে এটা ভারত অত্যন্ত শান্তিবাদী একটা রাষ্ট্র, ভারত ঠিক আছে, ভারত উত্তর দিয়েছে, খুব কড়া জবাব দিয়েছে, কিন্তু তারপরেও ভারত যুদ্ধ বা যুদ্ধজনিত ব্যাপারটাকে বরাবরই তার যদি ইতিহাস দেখো তাহলে সে কিন্তু ইচ্ছাকৃতভাবে কারোর পায়ে পা তুলে ঝগড়া করে না, যুদ্ধ করে না, যতটুকু প্রত্যুত্তর দেওয়ার ছিল ভারত দিয়ে দিয়েছে, দ্যাটস ইট, তার থেকে বেশি কিছু প্রয়োজনীয়তা নেই। তো এটা এক ধরনের ব্যাখ্যায় বলা হচ্ছে, অনেকে বলছেন যে এটা ভারত আরও একটা হয়তো হিস্টোরিক মিস্টেক করলো, যে লেভেলের ভারত অ্যাডভান্টেজ হোল্ড করেছিল হয়তো সেটা খানিকটা হারিয়ে ফেলেছে। আরেকটা ব্যাখ্যায় বলা হচ্ছে যে না, ভারত খুব ভালো করে জানে যখন ভারত পাকিস্তান যুদ্ধে অবতীর্ণ হয়েছে তখন পৃথিবীর বড় বড় দেশ, তাবড় তাবড় দেশগুলো তারা কিন্তু অ্যাডভান্টেজ নিতে চেষ্টা করবে। কেন? এই যে আমেরিকার কথা বলছি, আরও বড় বড় দেশ তারা প্রত্যেকে কিন্তু অস্ত্রের ভান্ডার তৈরি করে রেখেছে, এই কারণে যারা চায় পৃথিবীর বিভিন্ন প্রান্তের দেশগুলো যুদ্ধ করুক, আর যুদ্ধ পড়লে আমাদের কাছে আসবে, অস্ত্র কিনবে এবং আমাদের টাকা পয়সা ফুলে মেপে উঠবে, আর তারা মরছে মরুক, কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস, যুদ্ধ লাগলে কিন্তু কোনো দেশের হয়তো পিঠ দেয়ালে না ঠেকে গেলে পরে যুদ্ধ করে না, কিন্তু এটাও বাস্তব, যুদ্ধের মধ্যে দিয়ে অর্থনীতি শুরু করে A to Z সব কিন্তু একটা ধ্বংসাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একটা বড় মাপের যুদ্ধ একটা দেশকে কিন্তু 20 থেকে 30 বছর পর্যন্ত পিছিয়ে দিতে পারে এবং দিয়েছে, ইতিহাসের পাতায় বারবার সাক্ষ্য পাওয়া গেছে। ভারত এই সময় যে তারাক্কি রাস্তায় চলছে, বড় মাপের যুদ্ধ কিন্তু ভারতের এই সব ডেভেলপমেন্টগুলো কিন্তু করে দিতে পারে, কিছুক্ষণের জন্য দিতে পারত। তো ভারত এই যে সাময়িকভাবে যুদ্ধ যে বিরতির ব্যাপারটাকে মেনে নেওয়া বা এর পেছনে আরও কোনো বড় প্ল্যান আছে কি না, বারবার করে বলছি, আমি শুধু জাস্ট এক্সপ্লেন করছি বিভিন্ন ডাইমেনশন, বিভিন্ন অ্যাসপেক্ট, কেন এইরকমভাবে একটা স্থিতাবস্থা যেটা প্রায় মানে 180 ডিগ্রি ঘুরে যাওয়া বলা যেতে পারে সিচুয়েশনটাকে, কেন হতে পারে, কী কারণে হতে পারে, সেটাই ধরে নেওয়ার চেষ্টা করছি। এর পেছনে কোন কারণ আছে কিছু জানা নেই। আবার অনেকে বলছে, অনেকের ব্যাখ্যা এটা যে যখন কোনো আক্রমণকারী একটা অ্যাগ্রেসিভ মোডে অ্যাটাক করতে করতে কিছুক্ষণ পাটা পিছিয়ে নেয় বা আপাত অর্থে একটু স্থিতাবস্থার পথের পথিক হয়, খেয়াল করতে হবে সে কিন্তু আরও বড় ধরনের কোনো আঘাত আনার জন্য হয়তো সে তৈরি হচ্ছে। কোনটা সত্যি কোনটা মিথ্যা বা কোনটা বাস্তব সেটা বুঝতে বোধহয় আরেকটু সময় লাগবে। সো দিস ইজ টু আর্লি টু সে টু এক্সপ্লেন দ্য হোল ইনসিডেন্ট, বাট যতটুকু বোঝা যাচ্ছে তাতে করে পরিস্থিতি কিন্তু এখনও যথেষ্ট উত্তেজক আছে। আগামী দিনে কোন দিকে সিচুয়েশন এগায় সেটার দিকে আমাদের চোখ রাখতে হবে।